ছেলেটির পরিবার কিছুক্ষণের মধ্যেই তোকে দেখতে আসবে। আমি এখানে 3টি শাড়ি রেখেছি, আজ তোর যেটা সবচেয়ে ভালো লাগে সেটা পর। আর শোন, তোর মুখে কিছু স্নো পাউডার লাগা। তোকে দেখে এখন পর্যন্ত 50 জন ছেলে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি তুই আবার এই সুযোগ হাতছাড়া করিস তাহলে আমি তোকে একটা শিক্ষা দেব। এই যে শাড়িগুলো বিছানায় রাখা আছে, তোর ভাই আর আমাকেই তো সব সমস্যার বোঝা বহন করতে হবে। তোর বাবা মা মারা গেছেন এবং সমস্ত দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়েছেন। ভাবি, বিশ্বাস করো, আমার জন্য তোমাদের সকলের চিন্তা করতে হয় আমার একটুও ভালো লাগে না। আমি জানি না আমি কি ভুল করেছি। আল্লাহ আমাকে এত কালো কেন করে দিয়েছেন? এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের আমার গায়ের রং নিয়ে অনেক সমস্যা আছে। কেউ আমাকে পছন্দ করে না, তবুও আমার মনে বলে যে এবার হয়তো কেউ আমাকে পছন্দ করবে। তোর সেই বোকা মন সবসময় বলে যে আজ ছেলেটির পরিবার আমাকে পছন্দ করবে। তুই আগেও একই কথা বলেছিলি, তখন কেউ তোকে পছন্দ করতো না। তোর কারণে আমি আর সমাজে মুখ দেখাতে পারছি না। যখন সবাই তোকে কালো বলে তখন তুই কেন ডুবে মরে যাস না? তাহলে আমার সব কষ্ট শেষ হয়ে যেত, তোকে আর আমাকে এত কথা শুনতে হতো না। আল্লাহ দেওয়া জীবন খুবই মূল্যবান ভাবি, তাই আমি কখনো এটা নিয়ে খেলতে পারি না। আর আমার মা আমাকে বলতেন যে আমি আকাশের চাঁদের মতো দেখতে, কিন্তু আমি বুঝতে পারি না কেন সবাই আমাকে অপছন্দ করে। তবু আমি বিশ্বাস করি যে মা আমাকে চাঁদের মতো বলেছিল তা ঠিক ছিল। তোর মা চাঁদের কথা বলেছিল, কিন্তু তুই কি জানিস কোন চাঁদ? অমাবস্যা, কালো অন্ধকার। যথেষ্ট হয়েছে, দয়া করে আমাকে আর অপমান করো না ভাবি। আমি খুব দুঃখী। আমি আমার বাবা মা হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি সবাইকে এত ভালোবাসি, তাহলে কেন কেউ আমাকে ভালোবাসে না? শুধু কালো বলেই কি আমি মানুষ নই? সবাই আমাকে আলাদা করে রাখে কেন? কেন? আমি আমার সোনালী মুখে ছেলের সাথে কতক্ষণ ধরে এখানে বসে আছি। মেয়েটি কোথায়? আমি কনেকেও দেখতে পাচ্ছি না। তোমার ননদকে প্রস্তুত হতে আর কতক্ষণ লাগবে? আমাদের কাছে এত সময় নেই। কনেকে তাড়াতাড়ি আসতে বলো, একবার দেখে নেওয়া যাক। ওহ বাবা, আপনি কনেকে দেখতে পাচ্ছেন না? আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার ননদ, আমাদের ননদ। তিনি একটু কালো, কিন্তু তার হৃদয় খুবই দয়ালু। সে কাজেও খুব চালাক। সে সবসময় আপনাদের সকলকে পাশে রাখবে, আমি কথা দিচ্ছি। তাহলে এটা কি কনে? হে আল্লাহ, কেউ আমাকে বাঁচাও। এই মেয়েটি একেবারে কালো, পাত্রের কালি থেকেও কালো। আমি এতদিন ধরে এখানে দাঁড়িয়ে আর আমি খেয়ালও করিনি। যদি এই মেয়েটি আমার ছেলের বৌমা হয়ে যায় তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তোমার সাহস হয় কি করে? আমি তোমাকে বলেছিলাম মেয়েটি একটু কালো, কিন্তু সে এত কালো হবে আমি কখনো কল্পনাও করিনি। সে ইতিমধ্যেই কালিমাটির মতো কালো, এবং তার উপরে সে এই হলুদ শাড়িটি পরে আছে। সে দেখতে কি কালো কুকুরের মতো। লজ্জা লজ্জা লজ্জা! আমি এমন মেয়েকে আমার পুত্রবধূ বানাবো? আমি এটা কল্পনাও করতে পারি না। ও মাসি, দেখো, ওকে তোমার পুত্রবধূ বানাও। আমাদের 2 বা 3 বিঘা জমি আছে, আর আমি তোমাকে 1 বিঘা দেব। শুধু এটা মেনে নাও। সালমা অনেক কাজ করতে পারে, সে সারাদিন কাজ করবে এবং কখনো অভিযোগ করবে না। ওকে তোমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করো মাসি, তুমি কখনোই ঠকবে না। যদি তোমার ভাই থাকে তাহলে তাকে তার সাথে বিয়ে দাও, আমাকে এটা করতে জোর করো না। তোমার টাকা পয়সা দেখাও না, বুঝলে? আমি কি এই মেয়েটিকে কিছু জমির জন্য নিয়ে যাব, আর তাহলে সমাজের সবাই আমার মুখ কালো করবে? আরে মাসি, রাগ করো না। প্রথমে প্রথমে মানুষ কিছু ভালো মন্দ বলবে, তারপরে সময় যত যাবে পরে সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই একটু শান্ত হন। আমি কারোর বাড়িতে পুত্রবধূ হিসেবে জোর করে ঢুকতে চাই না। বিয়ে এই পৃথিবীতে সবকিছু নয়। আমি বিয়ে করতে চাই না। এই রকম মেয়ে কখনো বিয়ে করতে পারে না। দয়া করে চলে যাও। তুমি যদি আমাকে পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে যাও তাহলে মানুষ তোমাকে নিয়ে মজা করবে। আমি কেন অপরিচিতের বাড়িতে যাব যেখানে আমার নিজের পরিবার আমাকে ঠাট্টা করবে? দয়া করে আমাকে আর অপমান করো না। হ্যাঁ, এখন মেয়েটি সঠিক পথে আছে। যখন তোর জানা ছিল যে আমরা তোকে দেখে পছন্দ করব না, তাহলে তোর ভাই ভাবিকে বলে আমাদেরকে কেন ডেকে পাঠিয়েছিলিস? এমনিতে বাতিলের কালির মতো কালো, তারপরে আবার মোটা মোটা কথা। তোকে আমার পুত্রবধূ বানানোর কথা তো দূরের কথা, আমি তোকে আমার বাড়িতে দাসী হিসাবেও রাখবো না। আজ আমার মা বাবা বেঁচে নেই, এই জন্য আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে কখনো এত কথা আমাকে শুনতে হতো না। ওপর আল্লাহ বানিয়েছেন আমাকে,
সে খুব ভালোবাসার সাথেই বানিয়েছেন, এতে আপনার আমার কারোর হাত নেই। চল পুত্র, এখান থেকে চলে যাই। এই মেয়ে তোর সমতুল্য কখনো নয়। এখানে এসে খামাখা কত সময় নষ্ট হয়ে গেল। এর চাইতে ভালো ঘটক সাহেব যে মেয়েটিকে দেখিয়েছিল সেই মেয়েটিকে দেখাই ভালো ছিল। ঠিক আছে কালী, তুই কি এখন শান্তি পেয়েছিস? আমার চোখের সামনে থেকে চলে যা, আর কখনো এখানে আসবি না। তুই কি কোথাও গিয়ে মরতে পারিস না? তোর বাবা মা এমন একটা কালু মেয়ের জন্ম দিয়ে মারা গেছেন। তুমি এখন কোদাল নিয়ে কোথায় যাচ্ছ? মনে আছে ঘরে খাবার নেই? একদিকে তোমার কালো বোনের ঝামেলা, অন্যদিকে আর্থিক সংকট। আমি 4 দিক থেকে রেগে যাচ্ছি। আরে তুমি রাগ করছো কেন? আমাকে কাজে যেতে হবে, তাই না? আর সালমার কথা আমার কাছে একদমই বলো না। আমার মেজাজ ইতিমধ্যেই খারাপ। আমি জানি না এই মেয়েটি কখন বিয়ে করবে। যখন তার বাবা মা মারা যায়, তারা তাকে তাদের সাথে নিতে পারেনি। ঘরের অর্ধেক খাবার তোমার বোনের পেটে যায়। সে দিনে 3 বার গিলে খায় আর ঘুরে বেড়ায়। তোমার বোন বাড়িতে কোনো কাজ করে না। আমি কি এখানে দাসী হিসেবে কাজ করতে এসেছি? তুমি সারাদিন বাইরে থাকো, সব ঝামেলা আমাকে সহ্য করতে হয়। তুমি কি জানবে দুঃখ কষ্ট কি? আমার সাথে একটু ভালো করে কথা বলো। যদি আমি বাইরে কাজ না করতাম তাহলে কিভাবে খাবার খেতে? আমি বাইরে কাজ করি বলেই তো দুবেলা খাবার খেতে পাও, না হলে কিভাবে খাবার খেতে পেতে? সালমাকে একটু সহ্য করে নাও। কি করব, তাকে তো মেরে ফেলতে পারি না। আমারও এই ঝাঞ্ঝার ঝামেলা ভালো লাগে না। আরে, এ পর্যন্ত 51 জন ছেলে এসে দেখে গেছে, কিন্তু কেউ তাকে পছন্দ করে না। কতজনকে টাকা লোভ দেখিয়েছি, তারপরেও কেউ পছন্দ করে না। আমার তো মনে হচ্ছে একে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। তাহলে কারো কথা শুনতে হবে না, আর আমাদের কোনো চিন্তাও করতে হবে না। এর কারণে মানুষের কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল। তার বয়সে সবার বিয়ে হয়ে যায়, কিন্তু তারই শুধু বিয়ে হয় না। তোমার যা ঠিক মনে হয় তাই করো, আমাকে বিরক্ত করো না। তুমি ওকে দূরে পাঠিয়ে দাও নাকি কোলে রাখো, সেটা তোমার পছন্দ। আমি এখানে কিছু বলবো না। আমি এখন কাজ করব। আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীতে কেন পাঠালে? আমার ভাই এবং ভাবি সবসময় আমার জন্য চিন্তিত থাকে। কেন আল্লাহ, তুমি এখনো আমাকে কেন নিয়ে যাওনি? একের পর এক ছেলে পক্ষের লোক এসে দেখে যায়, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নেয়। সবাই শুধু আমার কালো রঙের কারণে, কেউ আমাকে পছন্দ করে না। যদি নিজেকে শেষ করা পাপ না হতো, তাহলে এতদিন নিজেকে শেষ করে দিতাম। কিন্তু তুমি যে জীবন দিয়েছো, সেটিকে আমি অনেক ভালোবাসি আল্লাহ। সমাজের মানুষের আমাকে মেনে নেওয়ার জন্য কষ্ট কেন হয়? যদি আমি তাদের মতো সুন্দর হতাম, তাহলে সবাই আমাকে কত ভালোবাসতো। আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। সবাই বলে যার মন সুন্দর সেই আসল সুন্দর, কিন্তু বাস্তবতা তো অন্য কিছু। সবাই তো বাইরের সুন্দরকে সম্মান করে, কেউ এটা দেখে না কে দুঃখ কে কষ্ট পায়। সবাই আমার মুখের সামনে কালি বলে ডাকে। আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ, আমাকে একটা উপায় দেখাও। আরে তুই সালমা, তাই না? আরে সালমা, কেমন আছিস? আর তুই এখানে বসে কাঁদছিস কেন? আমি আর কি করতে পারি? তুই তো সবকিছু জানিস। আমি কালো, তাই সবাই আমাকে এত ঘৃণা করে, সবাই আমাকে অপছন্দ করে। এখন পর্যন্ত 51 জন ছেলে আমাকে এতদিন দেখেছে, কেউ আমাকে পছন্দ করে না। সবাই শুধু অপছন্দই করে। বাদ দে এসব। তুই এতদিন পর কোথা থেকে এসেছিস? কোথায় চলে গিয়েছিলি? আরে আর বলিস না সালমা, বাবার মৃত্যুর পর আমরা সবাই অনেক কষ্টে ছিলাম। এই জন্য আমরা শহরে চলে গিয়েছিলাম, আর মা মেয়ে মিলে শহরে কাজ করছিলাম। কয়েকদিন আগে গ্রামে এসেছি। গ্রামে এসে একটি ঘর বানিয়েছি। ভেবেছিলাম বিয়ে কখনোই করব না, নিজেই উপার্জন করব, মায়ের সাথে ভালোভাবে জীবনযাপন করব। আর তুই এত ভেঙে পড়ছিস কেন? তুই নিজে কিছু কর, সব ভুলে যা। তুই এত মন খারাপ করছিস কেন? নিজে কিছু কর, নিজের পায়ে দাঁড়া, দেখবি সবাই তোকে সম্মান করবে। আমি একা কি করতে পারি আসমা? ছোটবেলায় আমার অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু বাবা মা মরে যাওয়ার পর সবকিছু থেমে গেছে, আর মানুষের খারাপ কথায় আমাকে আর আগে বাড়তে দেয়নি। তোর পাশে একজন মা আছে যে তোকে কিছুটা মানসিক সমর্থন দেয়, কিন্তু এই পৃথিবীতে আমার কেউ নেই।
আমার ছাড়া আমার আর কে আছে বল? বড় ভাই আছে, কিন্তু সে আমাকে দেখতে পারবে না। যার কেউ নেই, আল্লাহ সব সময় তাদের সাথে থাকেন। তোর একা চেষ্টা করা উচিত। নিজে কিছু টাকা জমাও, সেই সঞ্চয় দিয়ে কিছু শুরু করো। তারপর দেখো তোর মূল্য কত বাড়বে। যখন হাতে পয়সা হয় তখন দুধেরও কম হয় না, মাছেরও কম হয় না। আর একটা কথা বড়রা বলে যে, ভাত ছিটালে কাকের অভাব হয় না, না বন্ধু বান্ধবের কম হয়, না আত্মীয় স্বজনের কম হয়। যখন বাবা মরে গিয়েছিল তখন কত লোকজন আমাদেরকে কত জ্বালাতন করেছিল। এখন দেখ, আমাদের কাছে কিছু এখন পয়সা হয়েছে, ও এখন আমাদের সাথে লোকজন আত্মীয়তা করতে চাইছে। আমি তাদের থেকে সবসময় দূরে থাকি। আমার মনের দুঃখ একটু কমছে বলে মনে হচ্ছে আসমা। তোর কথাগুলো আমাকে সাহস দিয়েছে। অনেক ধন্যবাদ আসমা। আমাকে এখন বাড়ি যেতে হবে, আবার তোর সাথে কোনো না কোনো দিন দেখা হবে। তুই সত্যি একজন ভালো মেয়ে। তুই আমার সাথে এত বন্ধুত্বের মতো কথা বললি, আর কেউ তো আমার সাথে এভাবে কোনোদিনও কথা বলে না। দুনিয়াতে সবাই একই রকম না সালমা। দুনিয়াতে এখনো ভালো ভালো মানুষ আছে। যে তোর রঙের জন্য তোর সাথে কথা বলে না, সে সত্যিকারের মানুষ না, সে পশুর চাইতেও নিকৃষ্ট কিছু। আচ্ছা সালমা, তুই বাড়ি ফিরে যা, না হলে তোর ভাবি আবার তোকে বকাবকি করবে। আমিও এখন বাড়ি যাচ্ছি। মা মনে হয় আমার জন্য চিন্তা করছে। আমি অনেক আগেই নদীতে পানি নিতে এসেছিলাম। ভালোভাবে থাকিস সালমা, আর কোনো দরকার হলে আমাকে বলবি, বুঝেছিস সালমা? বাহ বাহ, তুই সারাদিন গ্রামে মহারানীর মতো ঘুরে বেড়াস, আজ সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসিস। তুই কি কখনো মানুষ হবি না? হবে না। তোর তো এমনিতে রূপ আগে থেকেই খারাপ। কমসে কম তোর ব্যবহার ঠিক কর। খাওয়ার সময় তো ঠিকই পুরোটা খাস, কিন্তু কাজের সময় তোকে দিয়ে তো 2 পয়সারও কাজ হয় না। বলো রানীজি, আমি কি তোমার দাসী যে তোমার পায়ের নিচে পড়ে থাকবো আর সব কাজ আমি করব? বিশ্বাস করো ভাবি, আমি সত্যি আমার বাবা মাকে মিস করছিলাম, তাই আমি নদীর ধারে গিয়েছিলাম। আর আমি পুরো কাজ শেষ করে গিয়েছিলাম। আর আমি কখনো নদীর ঘাটে যাব না ভাবি। এবার আমাকে ক্ষমা করে দাও, আমাকে দয়া করো ভাবি। আমার পুরনো বান্ধবী আসমার সাথেও দেখা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গিয়েছিল। আমি আর এখন কোথাও যাব না। আমি সব সময় বাড়িতে থেকেই বাড়ির কাজ করব। আমি তোকে সেই সুযোগ দেব, তাই না? শোন, আজ থেকে আমি এই বাড়িটি শাসন করব। তোর মতো কালো নোংরা মেয়ের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোর ভাই অর্থাৎ আমার স্বামী আমাকে ব্যক্তিগতভাবে বলেছে আজ তোকে বাড়ি থেকে বের করে দিতে। তাই এই বাড়ি থেকে বেরিয়ে যা। ভালোভাবে বলছি, তাড়াতাড়ি বের হয়ে যা, না হলে তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। তুই কালো এবং নোংরা মেয়ে, এখান থেকে বেরিয়ে যা। তুমি এসব কি বলছো ভাবি? আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি তো কাউকে চিনি না, জানি না। আমি কোথায় যাব ভাবি? আমার সাথে এরকম অন্যায় করো না ভাবি। আমাকে এই বাড়িতে থাকতে দাও। এই বাড়িতে আমার মা বাবার কত স্মৃতি জড়িয়ে আছে। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না। আচ্ছা, বাড়ি ছেড়ে যাবি না? কোথায়? থাম, ঝাড়ু নিয়ে এসে তোর জীবন বাইর করতেছি। কালো নি কোথাকার, এখান থেকে বেরিয়ে যা। ম্যাডাম, আমি একজন এতিম। এই পৃথিবীতে আমার কোনো বাবা মা নেই। আমার একটি ভাই ছিল, সে তার স্ত্রীকে হুকুম দিয়েছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমার একমাত্র দোষ হলো আমি কালো। আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম, দয়া করে আমাকে এখানে কিছু কাজ দিন। আমি অল্প বেতনেও অনেক কাজ করব। আমাকে দয়া করে একটি কাজ দেন, না হলে আমি খিদার জ্বালায় মারা যাব। আরে মেয়ে, এত চিন্তা করো না এবং কান্না থামাও। তোমার কথা শুনে আমারও ভিতর কাঁদছে। তাহলে তুমি যদি কালো হও, তাহলে কি তুমি মানুষ নও? অন্য সব মানুষ যেরকম, তুমিও তাদের মতোই সমান। শোনো, যে মানুষগুলো তোমাকে অপমান করেছে, তুমি তাদেরকে একদিন দেখিয়ে দিবে যে আমি কালো, কিন্তু আমি থেমে থাকি নাই। আর তুমি তাদেরকে দেখিয়ে দেবে যে যারা আমাকে দেখে হাসাহাসি করত, তারা দেখবে যে আমি তাদের থেকে কত উপরে। আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে ভালো বেতন দেব, যাতে তুমি কিছু অর্জন করতে পারো। একটা কথা মনে রেখো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আসবে। আর তুমি কালো বলে নিজেকে কখনো ছোট ভাববে না। সবার সামনে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও, তাহলে তুমি জীবনে সফলভাবে এগিয়ে যেতে পারবে। আমাকে একটা সুন্দর পোশাক দেখাও।
আমাকে একটা সুন্দর কাপড় দাও। এই কাপড়টা অনেক সুন্দর। দয়া করে সবাই চুপ করুন, আমি আপনাদের একে একে সুন্দর পোশাক দেখাচ্ছি। আপনারা আমার দোকানের কাপড় পছন্দ করছেন, এই জন্য আমি সত্যি অনেক খুশি। আজকের পর থেকে আমি আরও আমার দোকানে সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসব, আর আমি সবাইকে খবর দেব। আমার কাপড়ের দোকানে এই রকমভাবে সফলতা পাওয়ার জন্য আপনাদের সকলের অবদান রয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আরে তুই আমাদের সালমা, তাই না? তুই এখানে কি করছিস? গ্রামের সবাই বলছিল যে চকবাজারে একটা দামি পোশাকের দোকান খুলেছে। তুই কি এখানকার কর্মচারী? না, আমি এখানকার কর্মচারী নই, আমি এই দোকানের মালিক। উপরে বিলবোর্ডে আমার নাম স্পষ্ট লেখা আছে। বলুন, আপনি কি কোন কাপড় দেখাবো? সিল্কের শাড়ি নাকি বেনারসি পোশাক? আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি। তোকে ঘর থেকে বের করে দিয়ে আমি একটা ভয়াবহ কাজ করেছি। আমি আর কখনো তো তোর সামনে চোখ উঠিয়ে কথা বলবো না। আমি অনেক বড় ভুল করেছি, এবার আমাকে ক্ষমা করে দে। তুই কালো ছিলি বলে তোকে বের করে দিয়েছি। এখন তোর এত দাম বেড়ে গেছে, তুই আমাদের 10 বার বিক্রি করে 10 বার কিনতে পারবি। হা 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 হা, কোন 10 বারের কথা বলছো? আর কাকে ক্ষমা করার কথা বলছো? যারা এখন আমার সাথে বন্ধুত্ব করতে চায় তারা আমার পেছনে নেই, তারা আমার টাকার পিছনে। আর যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেরকম আমি এতিম, আমি এরকমই সারা জীবন এতিমই থাকব। আমার কেউ নেই, না ভাই, না ভাবি, না বাপ মা, কেউ নেই। তারা সবাই আমার কাছে মৃত। তারা সারা জীবন আমার উপর অন্যায় করেছে, আমার অসহায়তা থেকে উপহাস করেছে। আমি তাদের কখনো ক্ষমা করব না। আমি কেবল আমার মৃত বাবা মাকেই ভালোবাসি, আর কাউকে না। তাদের সাথে তো থাকার দূরের কথা। সালমা, আমি সত্যি বলছি, আমাকে ক্ষমা করো। এখন থেকে আমি তোমাকে আমার বোনের মতো ব্যবহার করব। কোনো কাজ তোমাকে করতে দেব না। আমি সব কাজ আমার নিজের হাতে করব। কোনো কড়া ভাষায় কথা বলবো না। আমাদের উপর রাগ করো না বোন, আমাদের সাথে বাড়িতে এসো, আমরা সবাই একসাথে বাড়িতে থাকব। যখন আমি মাসের পর মাস, বছর ধরে দূরে ছিলাম, তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? তখন কেউ আমার খোঁজ করেনি। এখন তুমি তোমার ভালোবাসা দেখাতে এসছো। আমার সম্পদ এবং আমার প্রতিপত্তি দেখে তোমার লোভ জাগিয়ে তুলেছে। আমি সবকিছু বুঝতে পারছি। তুমি এখন যেতে পারো। আমার দোকানে আবার গ্রাহক আসবে। আমি তোমাকে আর আমার দোকানের সামনে দেখতে চাই না, কখনোই না।